A very good evening to all of you. তো আজকে আমরা ভার্বের ক্লাস করছিলাম। তো ভার্ব থেকে আমরা কি পড়ছিলাম? নন ফাইনাইট। অ্যান্ড আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য ক্যাটেগরিজ অফ ভার্ব। প্রত্যেকটা ক্যাটেগরি অলরেডি আমি ডিসকাস করেছিলাম। ভার্বকে আমরা কয় ভাগে ডিভাইড করেছিলাম মনে আছে কি না বলো? ভেরি গুড। তো কে কী আছে? ভার্বকে আমরা তিনটা ভাগে ডিভাইড করতে পারি। ভার্ব হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু হাউ মেনি পার্টস? 3 parts. And you should remember some of the points which is very important for all of you. Number 1 is called finite verb. What? Finite verb. যদি তোমাদের ভার্ব ক্লিয়ার থাকে, দ্যাট মিন্স ইউ আর ক্লিয়ার 80% of grammar. Okay, if you have good idea about verb, that means you will clear 80% of grammar syllabus, because verb is a big part. তো আমাদের জানতে হবে, দেখো ফাইনাইট ভার্ব আর কি পড়েছিলাম? নন ফাইনাইট, থার্ড ওয়ান ইজ কল্ড হেল্পিং, থার্ড ওয়ান ইজ কল্ড হেল্পিং। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, আরেকটা কি হচ্ছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকে আমরা অক্সিলিয়ারি ভার্বও বলি। কী ভার্ব বলি? অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, কারণ এটা হেল্প করার কাজ করে, তার জন্য এটাকে আমরা কি বলি? অক্সিলিয়ারিও বলি। তো জেনারেলি ভার্বের মধ্যে ফাইনাইট ভার্ব তোমাদের রিপিটেশন হচ্ছে, তোমরা বুঝে নাও। ঠিক আছে, আরটু যত তোমরা শুনবে তত বেশি কি আসবে? ক্লিয়ারিটি আসবে, তাই কি না? যত বেশি শুনবে তত বেশি ক্লিয়ারিটি আসবে। তো তার জন্য আমরা দেখব এখানে যে ফাইনাইট ভার্বকে আমরা বলি কি সেন্টেন্সের মধ্যে এজ এ মেইন ভার্ব হিসাবে কাজ করে। তো মেইন ভার্ব, আমরা ফাইনাইট ভার্বকে কি বলি? মেইন ভার্বও বলি। কি বলি? মেইন ভার্ব। ফাইনাইট ভার্বকে আরও বলা হয় কি? প্রিন্সিপাল ভার্বও বলা হয়। আর এটা কী ভার্ব বলা হয়? লেক্সিক্যাল ভার্ব। লেক্সিক্যাল ভার্ব। ফাইনাইট ভার্ব অলসো কল্ড লেক্সিক্যাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো এটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, লেক্সিক্যাল ভার্ব। ঠিক আছে, ওকে। আমরা ডিলেক্সিক্যাল ভার্বও আছে, এগুলি পরবর্তী সময় আলোচনা করব, বাট আপাতত আজকে আমরা যেটা আলোচনা করছি ভালো করে শোনো। তো ফাইনাইট ভার্বকে আমরা কি বলি? মেইন ভার্ব বলি। তো ফাইনাইট ভার্বকে আমরা কয় ভাগে ডিভিশন করা হয়েছে বলো তো? 3 ভাবে। কি? ট্রানজিটিভ, নাম্বার 2 হচ্ছে কি? ইনট্রানজিটিভ, নাম্বার 3 হচ্ছে লিঙ্কিং ভার্ব। ফাইনাইট ভার্ব অলসো divided into how many parts? 3. Number 1 is transitive, second one is intransitive, third one is linking verb. যদি তোমাকে কেউ কোশ্চেন করে ট্রানজিটিভ ভার্ব কি, অলরেডি আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং অলরেডি উই হ্যাভ স্টাডিড। তো আই উইল নট রিপিট ইট এগেইন, ওকে? আই উইল জাস্ট টেল ইউ সাম থিং অ্যাবাউট ইট। ট্রানজিটিভ ভার্ব আমরা কোনটাকে বলি? যেসব ভার্বের কি আছে, যেসব ভার্বের অবজেক্ট আছে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি, তাই না? তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? অবজেক্ট বসবে, তাই কি না? ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে? অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে নো অবজেক্ট, নো অবজেক্ট। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কি হতে পারে? কমপ্লিমেন্ট বলো তোমরা? নাউন বা অ্যাডজেক্টিভ। শাবাশ। কমপ্লিমেন্ট নাউন হতে পারে বা কী হতে পারে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গট মাই পয়েন্ট? তাহলে আমরা এতটুকু পর্যন্ত পড়ে নিয়েছি অলরেডি, যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। এবং আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিংকে আমরা বলতে গেলে প্রায় এখানে আমরা 4-5টা ডেটে আমরা অনেক মানে ডিটেলসে আমরা এগুলি স্টাডি করেছি কি না? 4-5টা ডেটে আমরা এগুলি স্টাডি করেছি। অ্যান্ড অলরেডি উই হ্যাভ ক্লিয়ার্ড সো মেনি থিংস। তো আমি একটা সেন্টেন্স লিখছি, কিন্তু আমাকে বলতে হবে যে এটা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব না লিঙ্কিং ভার্ব। দেবো এক্সাম্পল, তোমরা নিজেরা বলবে। লেখো
তোমরাও যতবার লিখবে তত বেশি ক্লিয়ারিটি আসবে। খাতা আছে ঠিক আছে, আবার লেখো, আরও ক্লিয়ারিটি আসবে। লিখতে পারো রাম ইজ প্লেয়িং ক্রিকেট। রাম ইজ প্লেয়িং ক্রিকেট। যতবার লিখবে ততবার ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? যতবার লিখবে ততবার ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? যতবার লিখবে ততবার ক্লিয়ারিটি আসবে। এরকম ভাববে না যে আমার তো লেখা আছে, আই ডোন্ট রাইট এগেইন। কারণ আমি যখন পড়াই, ধরো আজকে যা পড়ালাম, কালকে আরটু আমি কি করব, এটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে? আরও এটাকে চেষ্টা করব যে আরও ডিটেলসে বোঝানোর জন্য, ঠিক আছে? তো রাম ইজ প্লেয়িং ক্রিকেট, তো আমাকে বলতে হবে যে এখানে প্লেয়িংটা কী ভার্ব, এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আমি কয়েকটা এক্সাম্পল দিই। প্রথম, I will write 5 sentences, then you will tell me, okay? Write along with me. Number 2, Shita is sleeping. Shita is sleeping on bed. Next, number 3, she is running in the field. She is running in the field. Number 4, he is running the shop. Next, number 5, she died yesterday. আমরা বেশি সেন্টেন্স দিলাম না, 5টা সেন্টেন্স দিলাম, ঠিক আছে? 5টা সেন্টেন্স দিলাম, এবং যেগুলি নিচে আমি আন্ডারলাইন করছি, আচ্ছা আমি আরেকটা পেন দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। প্লেয়িং, স্লিপিং, রানিং এবং ডাইড। আমরা জানি কি রাম ইজ প্লেয়িং ক্রিকেট, এখানে ইজটা কী ভার্ব বলো তো আমাকে একটু? হেল্পিং ভার্ব। শাবাশ। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে সবগুলো আমাকে বলতে হবে ইজ 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 ইজ। এখন তোমরা আমাকে বলবে যে এখানে কোনটা কী ভার্ব, কোনটা ট্রানজিটিভ ভার্ব, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব। তারপরে বলবে যে এখানে ইজ কী ভার্ব, ঠিক আছে? আমি বলবো একটা কোশ্চেন। তো হ্যাভ ইউ রিটেন অল দ্য কোশ্চেন্স? Have you written? All of you written the questions? Okay, very good. Now, Ram is playing cricket. এই সেন্টেন্সের মধ্যে আমাকে বলো ইজটা কী ভার্ব? হেল্পিং ভার্ব। প্লেয়িংটা কী ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। শাবাশ। প্লেয়িংটা হচ্ছে এখানে কী ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। বাট জেনারেলি আমরা কি বলি এটাকে? মেইন ভার্ব বলি। কি বলি? মেইন ভার্ব। আমরা জানি কি, এখন তোমরা বুঝতে পেরেছো যে মেইন ভার্বকে আমরা 3 ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একটা হচ্ছে কি লিঙ্কিং। তো এটা মেইন ভার্ব তো ঠিক আছে, বাট মেইন ভার্বের মধ্যে যদি বলে কোন ক্যাটেগরি, তাহলে কী হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। কেন? ট্রানজিটিভ ভার্বে কী থাকে? অবজেক্ট থাকে। তাহলে রাম ইজ প্লেয়িং হোয়াট, তাহলে আমরা হোয়াটের রিপ্লাই পাচ্ছি কি? ক্রিকেট। তাহলে হোয়াটের যদি রিপ্লাই আসে তাহলে এটা কী হবে? অবজেক্ট হবে। এবং অবজেক্ট কী হবে? নাউন হবে, নয়তোবা প্রনাউন হবে। তাহলে এখানে ক্রিকেটটা কি? নাউন। আর এখানে ইজটা কী ভার্ব? হেল্পিং ভার্ব। শাবাশ। সীতা ইজ স্লিপিং অন বেড। যদি আমি তোমাকে প্রশ্ন করি এখানে ইজ কী ভার্ব? হেল্পিং ভার্ব। আর স্লিপিং কী ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড। কারণ এখানে দেখো শি ইজ স্লিপিং হোয়াটের আনসার দিচ্ছে না, দিচ্ছে কি? বা সীতা ইজ স্লিপিং হোম, হোয়াট আর হোমের যদি রিপ্লাই না আসে তাহলে এটা অবজেক্ট তো হবে না। কিন্তু এটা রিপ্লাই দিচ্ছে কি? সীতা ইজ স্লিপিং হোয়ার, তার মানে অন বেডটা হয়ে যাবে এখানে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এটা অবজেক্ট নয়। তার জন্য এটা স্লিপিংটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। গট মাই পয়েন্ট? ভেরি গুড। নেক্সট, শি ইজ রানিং ইন দ্য ফিল্ড। এখানে আমাকে বলো তো শি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইজ কি এখানে সেন্টেন্সের? হেল্পিং ভার্ব। ভেরি গুড। ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। রানিংটা এখানে কি? ইনট্রানজিটিভ ভার্ব। তো তোমরা বুঝতে পেরেছো এটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? দেখো আমরা হোয়াট আর হোমের যদি রিপ্লাই আসে তাহলে আমরা বলতে পারি এটা কি হবে? নাউন হবে। কিন্তু এখানে যদি বলি সীতা ইজ রানিং হোয়াট,
সীতা ইজ রানিং হোম, আনসার পাচ্ছি না। যদি বলি সীতা ইজ রানিং হোয়ার, তাহলে আনসার পাচ্ছ কি ইন দ্য ফিল্ড। তাহলে ইন দ্য ফিল্ডটা এখানে কি হবে, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখন যাচ্ছি না, ঠিক আছে। আমরা পড়ছি কি, আমরা পড়ছি ভার্ব নিয়ে। তো আমরা ফ্রেজ অ্যাডভার্বের আমরা এগুলি শিখব, অ্যাডভার্বের মধ্যে গিয়ে আমরা এগুলি শিখবো, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, দেখো হি ইজ রানিং দ্য শপ, হি ইজ রানিং দ্য শপ, হি ইজ কি এখানে কী ভার্ব, হেল্পিং ভার্ব। রানিংটা এখানে কী ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড। কীভাবে বুঝতে পারছো ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার অবজেক্ট আছে, হি ইজ রানিং হোয়াট, শপ। তাহলে দ্য শপ হচ্ছে এখানে কি নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজ কি অবজেক্টের কাজ করছে, তাই কি না। তার মানে তুমি বুঝতে পারছো, দেখো এখানেও রানিং আছে, এখানেও রানিং দেওয়া আছে, বা দুটোটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে এই রানিংয়ের পরে আমরা কি পেয়েছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এখানে আমরা কি পেয়েছি, নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কিসের কাজ করে, অবজেক্টের কাজ করে, আর অবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউনও হতে পারে। তো এখানে দা শপটা কি নাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিনস আমাদের মুখস্থ করে কোনো লাভ হবে কি, ইফ উই ক্র্যাম সামথিং ইট কান্ট হেল্প ইউ, হেল্প করবে তোমাদের, উইল ইউ গেট এনি রেজাল্ট ইফ ইউ ক্র্যাম অল দিস থিংস, নো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক, try to understand the concept of this grammar, and if you know the concept well, you can write English, you can speak English, you can do whatever you like. Okay, তো আমরা দেখতে হবে এখানে রানিংটা ইনট্রানজিটিভ, এখানে ট্রানজিটিভ। তো আমরা যদি এগুলি মুখস্থ করে নেই তাহলে হবে না, আমাদেরকে কি করতে হবে, কনসেপ্ট ওয়াইজ বুঝতে হবে। নেক্সট সেন্টেন্সের মধ্যে আমরা চলে যাই, শি ডাইড ইয়েস্টারডে। তো উড ইউ টেল মি দ্যাট এখানের মধ্যে ডাইটটা কী ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার কি নেই, অবজেক্ট নেই। শি ডাইড হোয়েন, হোয়েনের রিপ্লাই দিচ্ছে, তো হোয়েনের রিপ্লাই দিলে কি আসে, অ্যাডভার্ব। কি আসে, অ্যাডভার্ব। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। তো আমরা যা যা পড়ালাম, যা যা পড়ছি আমরা এতদিন, সবগুলি আমরা বুঝতে পেরেছি তো আজকে। ওকে, তো আজকে আমরা কোথা থেকে শুরু করব, নন ফাইনাইট থেকে। যদি এটাকে বলা হয় ভার্ব অ্যাডভান্স, ভার্ব অ্যাডভান্স, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ফর অল অফ আস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অফ নন ফাইনাইট, ঠিক আছে। যদি আমরা নন ফাইনাইটের মধ্যে আমাদের প্রবলেম হয়, তাহলে মনে করো তোমার ইংলিশে প্রবলেম আছে, ঠিক আছে। ইট ইজ নট এ ইজি ক্লাস, এটা ইজি ক্লাস হবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো আমাদের যদি ইংলিশ লিখতে হয় বা শিখতে হয়, তো নন ফাইনাইটকে আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো পড়ার আগে আমি কিছু কথা বলে দিচ্ছি। এখানে দেখো, নন ফাইনাইট ভার্বেরই তো ফর্ম নাকি। তো আমরা একটু ডিফারেন্স দেখে নিচ্ছি এখানে, যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইটের মধ্যে একটু ডিফারেন্স কি দেখে নিচ্ছি। ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট, ঠিক আছে। তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স কি, ফাইনাইট কিসের ফর্ম, ভার্বেরই ফর্ম। নন ফাইনাইট কিসের ফর্ম, ভার্বেরই ফর্ম। আই উইল রাইট, ফাইনাইট কিসের ফর্ম, ভার্বস ফর্ম। নন ফাইনাইট কিসের ফর্ম, ভার্বেরই ফর্ম। কিন্তু ফাইনাইট ভার্ব কিসের কাজ করে, মেন ভার্বের কাজ করবে। কিসের কাজ করবে, মেন ভার্বের কাজ করবে। আর নন ফাইনাইট মেন ভার্বের কাজ করবে না, কার কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো, যদিও দুটোই ভার্বেরই ফর্ম, বাট ফাইনাইট ভার্ব কিসের কাজ করে, মেন ভার্বের কাজ করবে। আর নন ফাইনাইট কিসের কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে। গট মাই পয়েন্ট। আরেকটা পয়েন্ট মনে রাখবে যে ফাইনাইট ভার্ব কি থাকবে, ইট হ্যাজ ইটস ওন সাবজেক্ট অ্যান্ড টেন্স, and it can be affected and it can be বা will be, ঠিক আছে, it can be affected by its
own subject and tense। তার মানে ফাইনাইট ভার্বের কি থাকবে, তার নিজস্ব সাবজেক্টও থাকবে এবং কি থাকবে, টেন্সও থাকবে। বাট নন ফাইনাইটের কি থাকবে না, সাবজেক্টও থাকবে না, তার নিজস্ব কোনো সাবজেক্টও থাকবে না এবং কি থাকবে না, টেন্সও থাকবে না। দ্যাট মিনস নন ফাইনাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, না ইন্ডিপেন্ডেন্ট থাকে সবসময়। তার মানে তুমি বুঝতে পারছো, এখানে তোমরা নিজেরা লিখলে পারো ইট হ্যাজ নট কি লিখবো, ইটস ওন সাবজেক্ট অ্যান্ড টেন্স and it can't be affected by its subject and tense। ঠিক আছে, so it can't be affected by its subject and tense। একটু ভালো করে বুঝে নাও, আমি জানি it is very important class for all of us, it is not a easy class, it is not a easy chapter। নন ফাইনাইট আমাদের জন্য ইজি না, ইট ইজ টাফ। কারণ কি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য নন ফাইনাইট, এবং ছোটোবেলা থেকে আমরা এটাকে পড়িনি এত ভালো করে, তার জন্য ইট উইল বিকাম লিটল বিট ডিফিকাল্টি ফর আস। বুঝতে পারছো? তো আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব কিসের ফর্ম, ভার্বেরই একটা ফর্ম। নন ফাইনাইট কার ফর্ম, ভার্বেরই ফর্ম। কিন্তু ফাইনাইট ভার্ব কী করে, মেন ভার্ব হিসাবে কাজ করবে, আর নন ফাইনাইট কী হিসাবে কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। ফাইনাইট ভার্বে কী থাকবে, তার সাবজেক্ট থাকবে এবং কী থাকবে, টেন্স থাকবে। কিন্তু নন ফাইনাইটের কী থাকবে না, সাবজেক্টও থাকবে না, টেন্সও থাকবে না। এগুলিকে আমরা দেখব, প্রত্যেকটা জিনিসকে আমি এক্সাম্পলের সহিত আমি দেখাবো এখানে। ঠিক আছে, আচ্ছা। ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ডিভাইড করতে পারি, এখানে আমরা লিখলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একটা হচ্ছে কি লিঙ্কিং। আর নন ফাইনাইটকে আমরা কয় ভাগে ডিভাইড করতে পারি, তিন ভাগে ডিভাইড করতে পারি। সেগুলি কী কী লিখে দিচ্ছি এখানে আমি। একটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপাল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, তাই তো? জিরান্ড, পার্টিসিপাল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা দেখতে পেয়েছি জিরান্ড কী হিসাবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে, নাউন হিসেবে কাজ করবে। পার্টিসিপাল কী হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তাই না? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। পার্টিসিপাল কী হিসেবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে, বলো? অ্যাডজেক্টিভ হিসেবে। যতবার বলবে ততবার ক্লিয়ারিটি আসবে। জিরান্ড সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করবে। পার্টিসিপাল কিসের হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর ইনফিনিটিভ কী হিসেবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে, ইনফিনিটিভ ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। গট মাই পয়েন্ট? তার মানে আমরা দেখতে পেয়েছি যে নন ফাইনাইটকে আমরা তিন ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপাল, একটা হচ্ছে ইনফিনিটিভ। বাট আমরা এটাও জানি নিলাম জিরান্ড কী হিসাবে কাজ করবে, নাউন হিসাবে কাজ করবে। পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে। এতটুকু বোঝা গিয়েছে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি এক্সপ্লেন করবো একটু পরে। ঠিক আছে, এটা আমি মুছবো না, আই উইল এক্সপ্লেন ইট। আচ্ছা, এটা তো আমরা বুঝে নিলাম। এখন আমরা দেখবো হেল্পিংকে কয় ভাগে ডিভাইড করা যায়, বলতে পারবে কেউ? হেল্পিংকে আমরা কয় ভাগে ডিভাইড করতে পারি? দুই ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কি প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা কি মডেলস। দেখা যাচ্ছে তো, প্রাইমারি, আরেকটা হচ্ছে কি মডেলস, তাই কি না? এখন প্রাইমারি হেল্পিং ভার্ব আমরা লিখব না। প্রাইমারি হেল্পিং ভার্ব আমরা দেখেছি ডিভিশন করে কি কি হয়, আগেও আমরা দেখেছিলাম, তাই না? মডেলসকে আমরা দুই ভাগে ডিভাইড করি। কি কি? একটা হচ্ছে পিওর মডেলস, আরেকটা কি দেখা যাচ্ছে কি রে, সেমি বা ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেলস, তাই কি না? আমরা মডেলসকে দুই ভাগে ডিভাইড করতে, একটা হচ্ছে পিওর মডেলস, একটা হচ্ছে কি সেমি বা ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেলস।
তো পিওর মডেলস কি আছে? ক্যান, কুড, মে, মাইট, উইল, would, shall, should, ought to, have to, had to, must, এগুলি, তাই তো? এগুলি হচ্ছে সব কি পিওর মডেলস। কি মডেলস? সবগুলো হচ্ছে পিওর মডেলস। আর সেমি বা ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেলস কি আছে? ইউজ টু, এটা হচ্ছে নিড, এটা হচ্ছে ডিয়ার। এগুলো আমরা পরবর্তী সময়ে পড়ব, ঠিক আছে? ইজ ইট সিন? দেখা যাচ্ছে? ওকে ফাইন, ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভার্বকে আমরা 3 ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, একটা হচ্ছে হেল্পিং, তাই তো? এখন আমরা দেখলাম ফাইনাইটকে আমরা 3 ভাগে ডিভাইড করছি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একটা কি লিঙ্কিং। নন ফাইনাইটকে আমরা 3 ভাগে ডিভাইড করেছি, জিরান, পার্টিসিপল, একটা কি ইনফিনিটিভ। হেল্পিংকে আমরা 2 ভাগে ডিভাইড করেছি, একটা প্রাইমারি, একটা হচ্ছে মডেলস। প্রাইমারি কী আছে? প্রাইমারিটা আমি লিখবো একটু পরে। মডেলস কি আগে লিখলাম? পিওর মডেলস, একটা হচ্ছে সেমি ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেলস। পিওর মডেলস কি আছে আমাদের? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, হ্যাভ টু, হ্যাড টু, আর এটা হচ্ছে মাস্ট। আর সেমি ডিফেক্টিভ, সেমি বা ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেল কি আছে? ইউজ টু, নিড আর ডেয়ার। এগুলিকে সেমি কেন বলা হয় বা ডিফেক্টিভ মডেলস কেন বলা হয় বা পার্শিয়াল মডেলস কেন বলা হয়, আই উইল ডিসকাস ইট লেটার অন, নট ইন দিস ভিডিও। ওকে, ইট ইজ নট পসিবল টু এক্সপ্লেন all the things over here, not possible for me, so later on I'll tell all these things. তো আমরা দেখিয়ে নিচ্ছি একটু প্রাইমারি ভার্ব কী আছে। আমাদের একটা রিভিশন হয়ে গেল, তাই না? আমাদের পুরাটা যা পড়েছি দিন মোটামুটি একটা রিভিশন করে নিতে পারছি আমরা। দেখো, তো আমরা একটু এখানে দেখাচ্ছি যে প্রাইমারি ভার্ব কী আছে। দেখা যাচ্ছে কি? দেখা যাবে কি এখানে লিখলে? ওকে ফাইন। তো আমরা ভার্বের, হ্যাঁ ওকে, ভার্বকে আমরা কয়টা ফর্মে লিখতে পারি? V1, V2, V3, V4, আর এটা কি V5। তো আমরা দেখেছি যে ভার্বের ফার্স্ট ফর্ম বি, V2 কি হবে? ওয়াজ, ওয়ার, আর এটা কি হবে? বিন, এটা কি হবে? বিং, আর এটা হবে ইজ, এম, আর। তারপরে ভার্বের আমরা আরেকটা ফর্ম দেখেছি হ্যাভ, এটা কি হবে? হ্যাড, হ্যাড, হ্যাভিং, এটা কি হবে ভাই? হ্যাজ। আমরা একটা হেল্পিং ভার্ব আছে ডু, এটা কি হবে? ডিড, ডান, ডুইং, ডাজ। তাহলে এগুলো তো সবগুলি কী ভার্ব? প্রাইমারি ভার্ব। কী ভার্ব? প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর মডেল হেল্পিং ভার্ব কী আছে আমাদের? পিওর মডেলস, একটা হচ্ছে ডিফেক্টিভ বা পার্শিয়াল মডেলস। বোঝা গেছে এতটুকু পর্যন্ত? আমি জাস্ট তোমাদেরকে ক্যাটেগরি বললাম এতক্ষণ পর্যন্ত। তো আজকে আমরা যেটা স্টাডি করতে যাচ্ছি সেটা হচ্ছে নন ফাইনাইট। কী স্টাডি করবো আজকে? নন ফাইনাইট, ঠিক আছে? নন ফাইনাইটের মধ্যে আমরা দেখেছি যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্সটা দেখলাম। এখন আমরা একটু এক্সটেন্ড করছি যে আজকে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ইনফিনিটিভ। কী স্টাডি করব আজকে? ইনফিনিটিভ নিয়ে স্টাডি করব। কী স্টাডি করব? ইনফিনিটিভ নিয়ে স্টাডি করব। তো এই জিনিসটা আমি একটু এখানে লিখে বলে দিচ্ছি জাস্ট সাইডে, যে it has its own subject and tense and it can be affected by its subject and tense, but it has not its own subject and tense and it cannot be affected by its subject and tense. ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি কয়েকটা, একটু মুছে নেই। দেখো,
আমি এখানে 3-4টা সেন্টেন্স লিখবো এবং এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি কয়েকটা সেন্টেন্স লিখছি এখানে, ঠিক আছে? লেটস সি। আমরা দেখব যে আমরা যদি লিখি, দেখো রাহুল অ্যাডভাইজ মি, একটু নিচে লিখছি, রাহুল advises me to play cricket, তারপরে লিখছি রাহুল advised me to play cricket. Rahul will advise me to play cricket. ঠিক আছে? প্রথম কি লিখলাম? রাহুল অ্যাডভাইজেস মি টু প্লে ক্রিকেট, রাহুল অ্যাডভাইজড মি টু প্লে ক্রিকেট, রাহুল উইল অ্যাডভাইজ মি টু প্লে ক্রিকেট। ঠিক আছে, 3টে সেন্টেন্স আমি লিখলাম। এখন এইটার মানেটা কি দেখো, এখানে কি বলেছে? ইট হ্যাজ ইটস ওন সাবজেক্ট। দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যে এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি ভার্ব? ফাইনাইট নাকি নন ফাইনাইট? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে মেইন ভার্ব, তাই না? এটা মেইন ভার্ব না সেন্টেন্সে? তো এই ভার্বের কি আছে? অবজেক্টও তো আছে, মি। তাহলে দেখো এটা কোন টেন্সে আছে বলো তো আমাকে? সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এটা কি ভার্ব? এটাও মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এবং এটা কোন টেন্সে আছে? পাস্টে আছে। এই উইলটা কি? মডেল, ফিউচারকে রেফার করে। আর এখানে কি অ্যাডভাইস কি? মেইন ভার্ব। তার মানে এইটা মেইন ভার্ব, এটা আমরা বলতে পারি হেল্পিং ভার্ব, তাই না? আর এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস লাগানো, তাই না? ফার্স্ট ফর্মের সাথে কি লাগানো? এস বা ইএস, কারণ এখানে সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার, উই উইল ইউজ অর উই ক্যান ইউজ এস অর ইএস উইথ দ্য মেইন ভার্ব। আমরা শিখেছি। তো এটার সাথে কি লাগানো আছে? এস বা ইএস লাগানো আছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে ফলো করো, আগে দেখে নাও। রাহুল অ্যাডভাইজেস মি টু প্লে ক্রিকেট। তো তোমরা এখানে দেখো এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের কী আছে? নিজস্ব কী আছে? তার সাবজেক্ট আছে, আছে কি না ভাই? এবং তার নিজস্ব কী আছে? টেন্সও আছে। কি আছে? নিজস্ব টেন্স। দেখো এখানে লেখা আছে সাবজেক্ট, আবার কি আছে এখানে? টেন্স। অ্যান্ড ইট ক্যান বি এফেক্টেড বাই ইট সাবজেক্ট অ্যান্ড টেন্স। তা তুমি বুঝতে পারছো এখানে যে রাহুল অ্যাডভাইজেস মি টু প্লে ক্রিকেট, আর এটার মধ্যে দেখো রাহুল অ্যাডভাইজড, তাহলে তার মানে বুঝতে পারছো একটা হচ্ছে অ্যাডভাইজেস আর একটা হচ্ছে অ্যাডভাইজড। দুটোটার মধ্যে ডিফারেন্স আছে কি না? কিসের ডিফারেন্স? টেন্সের ডিফারেন্স আছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে লেখা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা। তার মানে ফাইনাইট ভার্বের সাবজেক্ট আছে, এই যে এটার সাবজেক্ট আছে না? আছে কি না? এবং এটা কিসের দ্বারা এফেক্টেড হয়? টেন্সের দ্বারা এফেক্টেড হচ্ছে কি না? এখানে প্রেজেন্টে ছিল, এখানে কি হয়েছে? পাস্ট হয়েছে। এবং পরেরটার মধ্যে দেখো রাহুল, এটা কিসে ইউজ করা হয়েছে? ফিউচারে ইউজ করা হয়েছে। তার মানে ফাইনাইট ভার্বকে আমরা অ্যাকর্ডিং টু টেন্স আমরা ইউজ করব। গট মাই পয়েন্ট? টেন্স অনুসারে আমাকে ফাইনাইট ভার্বকে ইউজ করতে হবে, কিন্তু নন ফাইনাইট তার কোনো কি নেই, না সাবজেক্ট আছে না তার কোনো টেন্স আছে। যেমন এই সেন্টেন্সগুলোর মধ্যে টু প্লে, এটা কি নন ফাইনাইট, এইটাকে নন ফাইনাইট, এবং এখানে টু প্লে কি নন ফাইনাইট। এবং দেখো প্রত্যেকটার মধ্যে টু প্লে। এখানে অ্যাডভাইজেসও যখন ছিল তখনও টু প্লে ছিল, অ্যাডভাইজড যখন ছিল তখনও টু প্লেই ছিল, যখন এটা ফিউচারে আছে তখন এটা টু প্লেই আছে। এখানে কোনো চেঞ্জেস এসছে কি? এসছে না। তার মানে তোমরা বলতে পারো যে নন ফাইনাইট যে তার কোনো কি নেই, সাবজেক্টও নেই এবং তার কোনো কি নেই, টেন্সও নেই। বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত?
আমরা জাস্ট এটাকে ক্লিয়ার করলাম, এই যে আমি লিখলাম এখানে ডেফিনেশনটা, জাস্ট আই হ্যাভ ক্লিয়ারড ইট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইট ইজ নট ইজি, বাট আমাদের আস্তে আস্তে বুঝতে হবে, ঠিক আছে? স্লোলি 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 গ্র্যাজুয়ালি উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার নলেজ, ওকে, ইন দ্য ফিল্ড অফ ইংলিশ, ওকে। এবং ইফ ইউ হ্যাভ গুড ডিটারমিনেশন, if you have determined yourself properly, then you can achieve your success very easily without having any problem. বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত? যদি এতটুকু বুঝে যায় তাহলে আমরা আজকে ইনফিনিটিভ থেকে শুরু করি ক্লাস, ঠিক আছে? ক্যান আই স্টার্ট? মে আই স্টার্ট? ওকে। আজকে লেখো এখানে নন ফাইনাইট, আমরা ইনফিনিটিভ থেকে শুরু করব। লেখো সবাই ইনফিনিটিভ। এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে তো না? ইনফিনিটিভ লেখে না, ইনফিনিটিভ দেখেছ? সবাই লিখেছ তো? ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভকে আমরা কয় ভাগে ডিভাইড করতে পারি, প্রত্যেকটা জিনিসকে ভালো করে শোনো। কারণ কেন আমি বলছি ভালো করে শোনো, কারণ যখন আমরা কোনো নিউজ পেপার পড়ি, বেসিক্যালি দেখো আমি যা বলছি শোনো। এই যে আমরা নিউজ পেপারটা দেওয়া হয়েছে, যেটা যদি তুমি ভালো করে নিউজ পেপার বুঝতে চাও, যদি নিউজ পেপার ভালো করে বুঝতে চাও, হোয়াট এভার হ্যাজ বিন রিটেন অন দিস নিউজ পেপার, হোয়াট এভার পাবলিশড আই ডোন্ট নো, বাট হোয়েন এভার ইউ গোয়িং টু রিড সামথিং, at that time you should understand what is written on this paper, because most of the people they could not understand because of this grammatical lack of grammatical knowledge, isn't it? They don't understand. তো তোমাদের যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তোমরা ইজিলি বুঝতে পারবে যে কি মেসেজ তারা দিতে চাচ্ছে তোমাকে, হোয়াট দ্য মেসেজ দে ওয়ান্ট টু কনভে। বুঝতে পারছিস? তো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো যে কি লেখা আছে কিনা? তো তার জন্য আমরা ইংলিশ বুঝতে পারি না কিছু কারণে। কারণ হচ্ছে কি, আমাদের গ্রামার স্ট্রং নেই, আমাদের ভোকেবুলারি স্ট্রং নেই। ভোকেবুলারি মানে কি? স্টক অফ ওয়ার্ডও জানি না, না আমাদের ওয়ার্ড জানা আছে ভালো, না আমরা ভালো গ্রামার জানি, না ইংলিশ নিউজ পেপার ভালো করে পড়তে পারি, তার জন্য বুঝতেও পারি না। তার মানে কি, আমাদের এখানে একটা আলিস্য ভাব চলে আসে যে শিখবই না, এটাই ভালো। বাট যদি একটা বছর, 1 থেকে 2 বছর যদি তুমি এই ফিল্ডে দিতে পারো, এখানে বসতে পারো, ডেইলি আসতে পারো, ক্লাস করতে পারো, আমি গ্যারান্টি বলে দিলাম তুমি তো 100% ভালো ইংলিশ বলবে, গ্যারান্টি, সৈসহ সিগনেচার সহ, উইথ মাই সিগনেচার। বাট আই হ্যাভ টু ডু এ গ্রেট হার্ডওয়ার্ক ফর ইউ। তোমাকেও তোমার মতো কাজ করতে হবে, তাই না? তোমারও এখানে আসতে হবে, ক্লাস করতে হবে, তাই কি না? তো তারপরে আমরা নিউজ পেপার রিডিং আরাম করে আমরা বুঝতে পারবো। তো আজকে দেখো আমি ইনফিনিটিভ থেকে শুরু করছি। তো আমরা প্রথমে দেখব ক্যাটেগরি, মিন্স তো ইনফিনিটিভকে কয় ভাগে ডিভাইড করা হয়েছে? কয় ভাগে ডিভাইড করা হয়েছে কেউ বলবে? 4 ভাগে। আমি একটু লেফট থেকে লিখছি, দেখা যাচ্ছে এখান থেকে? ওকে। নাম্বার 1, প্রেজেন্ট ইনফিনিটিভ। লেখো সবাই, প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ। ইনফিনিটিভকে আমরা 4 ভাগে ডিভাইড করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। নেক্সট লেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ। থার্ড লেখো পারফেক্ট ইনফিনিটিভ। Number 4, perfect continuous infinitive। ঠিক আছে? যতবার লিখবে ততবার ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? যতবার লিখবে ততবার ক্লিয়ারিটি আসবে। আমরা যখন বাড়িতে পড়াশোনা করি তখন আমরা লিখি কম না? অ্যাকচুয়ালি দেখো তো ভাবে, আমরা লিখি কম অ্যাকচুয়ালি।
আমরা এতদিনে আজকে তুমি 5-6 বছরে কতটা কপি তুমি ইংলিশে লেখে কমপ্লিট করেছো বলো তো? আমরা ম্যাক্সিমাম সময় কি বলি, আমরা ইংলিশ বলতে পারি না। বাট তুমি যদি বাড়িতে বসেও যদি প্র্যাকটিস করতে এতদিন, বিভিন্ন বুকস পড়তে, লিখতে, যা যা ওয়ার্ড পেয়েছো, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, নো? ইউ ক্যান স্পিক ইজিলি if you want. It is not a hard subject. Yes, while you are preparing for the competitive exams, at that time all the grammatical aspects you should know it very well. আর তাছাড়া আমাদের ইংলিশ গ্রামার তো জানতে হয় কি না? ইংলিশ গ্রামার আমাদের জানতে হবে বিকজ অফ আন্ডারস্ট্যান্ডিং পারপাস। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে নন ফাইনাইটের মধ্যে যেটা হচ্ছে ইনফিনিটিভ, যেটা কী হিসেবে কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো ইনফিনিটিভের মধ্যে আমরা দেখেছি ইনফিনিটিভকে আমরা 4 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তো ফার্দার আমরা দেখব যে প্রেজেন্ট ইনফিনিটিভকে 2 ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, এটাকে একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আর এটা কি বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ আর একটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। ওকে, তো ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, কী হবে 2 + V1কে আমরা বলি ফুল ইনফিনিটিভ। আর বেয়ার বলতে আমরা বুঝি ভার্বের শুধু ফার্স্ট ফর্ম। কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এটা স্ট্রাকচারটা কীরকম হবে 2 + V প্লাস ভার্বের ফোর্থ ফর্ম। ভার্বের ফোর্থ ফর্মকে আমরা অনেক সময় এরকমও লিখি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি যুক্ত করি, আইএনজি যুক্ত করি। ঠিক আছে, অনেকে এভাবেও লিখে। তাছাড়া আমি এখানে অলরেডি লিখে রেখেছি, দেখো ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্তকে আমরা কি বলি, ভার্বের ফোর্থ ফর্ম বলি। মানে আমি সবগুলি ডিটেলসে বলতে যাই, তাই না? পুরো ডিটেলসে বলছি, তারপরও যদি না বুঝে কেউ, কিছু করার নেই, পুরো ডিটেলসে আমি এখানে তোমাদেরকে সলভ করে দেবো। দেখো পারফেক্ট ইনফিনিটিভ কোনটাকে বলছি আমরা, স্ট্রাকচারটা কীরকম হবে, 2 + হ্যাভ প্লাস ভার্বের কী ফর্ম হবে, থার্ড ফর্ম হবে। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে কি হবে 2 + হ্যাভ বিন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম, তাই না? ফোর্থ ফর্মকে আমরা কী বলি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কী যুক্ত করি, আইএনজি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার নি? ওকে, ভেরি গুড। তো প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট ইনফিনিটিভ হচ্ছে আমরা তখন ইউজ করব যখন অ্যাকশান এখনও হয়নি, সেক্ষেত্রে আমরা কোন ইনফিনিটিভ ইউজ করব, প্রেজেন্ট ইনফিনিটিভ। তো প্রেজেন্ট ইনফিনিটিভ দিয়ে আমরা বুঝতে পারছি যে কি বুঝতে পারছি, an action yet to happen, অ্যাকশান এখনো হয়নি, অ্যাকশান হবে, বাকি আছে, হয়নি এখনো। তখন আমরা কি ইনফিনিটিভ ব্যবহার করব, প্রেজেন্ট ইনফিনিটিভ, an action yet to happen। কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, অ্যাকশান কি হয়ে গেছে না চলছে, ভেরি গুড, an action in continuity, কি হবে, an action in continuity, পারফেক্ট ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, যে কাজটা অলরেডি হয়ে গেছে, দ্যাট মিনস আই ক্যান রাইট an action already completed, already done বা completed লিখতে পারি, বা হ্যাপেন্ডও হতে পারে, completed। ঠিক আছে, an action already completed। নেক্সট আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলতে কি বুঝি আমরা, an
অ্যাকশান কি হবে, অ্যান অ্যাকশান পার্টলি। দেখো এখানে একটা কথা আছে কি পারফেক্ট, আবার এখানে কি লেখা আছে কন্টিনিউয়াস। তো পারফেক্ট মানে কি কমপ্লিট, আর কন্টিনিউয়াস মানে কি এখনও রানিং চলছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাকশান। অ্যাকশান কি হবে, পার্টলি কমপ্লিটেড, পার্টলি completed and partly in continuity। বুঝতে পেরেছো কি না দেখো ভাইয়া, আর ইউ গেটিং অল মাই পয়েন্টস অর নট? সি দ্যাট, সি দ্যাট। বলছি কি প্রেজেন্ট ইনফিনিটিভ মানে হচ্ছে দুই রকমভাবে ডিভাইড করেছে, একটা ফুল ইনফিনিটিভ আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তাই তো? তো ফুল ইনফিনিটিভকে আমরা কীভাবে লিখতে পারি, এটা স্ট্রাকচারটা কীরকম 2 + v1, আর বেয়ার ইনফিনিটিভকে আমরা কীভাবে লিখতে পারি ভার্বের ফার্স্ট ফর্ম। আর প্রেজেন্ট ইনফিনিটিভ বলতে আমরা বুঝি অ্যান অ্যাকশন ইয়েট টু হ্যাপেন, অ্যাকশন এখনও হয়নি, ঘটবে, হবে, তাই না? কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে কি অ্যান অ্যাকশন ইন কন্টিনিউটি, যে অ্যাকশনটা কন্টিনিউ চলছে। পারফেক্ট ইনফিনিটিভ মানে কি অ্যান অ্যাকশন অলরেডি ডান বা কমপ্লিটেড। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে কি অ্যান অ্যাকশন পার্টলি কমপ্লিটেড অ্যান্ড পার্টলি ইন কন্টিনিউটি। এতটুকু পর্যন্ত ক্লিয়ারিটি আসছে, এসছে কি না? এসছে কি না রে? যদি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত, ওকে। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করছি প্রেজেন্ট ইনফিনিটিভ, ঠিক আছে? আজকে আমরা কোথা থেকে শুরু করব, প্রেজেন্ট ইনফিনিটিভ থেকে। দেখো তো সবাই লিখে ফেলেছো তো না, ক্যান আই হ্যাভ ইট? ওকে, দেখো আজকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ থেকে শুরু করছি, প্রেজেন্ট ইনফিনিটিভ থেকে আজকে আমরা শুরু করছি, ঠিক আছে? তাহলে আমরা দেখব আজকে যে প্রেজেন্ট ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ, যেটা 2 + v1, একটা হচ্ছে v1, আর যার মানে কি অ্যাকশন এখনও হয়নি, অ্যাকশন হবে, অ্যাকশন এখনও হয়নি, অ্যাকশন হবে। গট মাই পয়েন্ট? তাহলে তোমরা আমাকে বলবে এখন এমন কি কি ওয়ার্ড আছে, এমন কি কি ওয়ার্ড আছে যেগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাকশন কি হয়ে গেছে নাকি অ্যাকশন হওয়ার বাকি আছে। তো এমন কি কি ওয়ার্ড আছে, আমি এখানে ওয়ার্ডগুলি লিখছি, তোমরা আমার সাথে সাথে লিখো, আর যদি পারো তাহলে হেল্পও করবে আমাকে একটু। ওকে, আমি লিখছি এখানে, দেখো সবাই। অ্যাডভাইস, সাজেস্ট, কাউকে রিকোয়েস্ট করা, কাউকে আর্জ করা, কাউকে ইমপ্লোর করা, কাউকে অর্ডার দেওয়া, কাউকে কমান্ড করা, কাউকে ইনস্ট্রাক্ট করা, ঠিক আছে, কাউকে কনভিন্স করা, পারসুয়েট করা, বুঝানো, গেট, অ্যালাউ করা, পারমিট করা, প্রমিস করা, এগ্রি করা, ডিসএগ্রি, কন্টিনিউ, ম্যানেজ করা, রিমেম্বার, ফরগেট, ট্রাই করা, ফেল, ডেয়ার, নিড, ঠিক আছে, ডিটারমাইন। ওকে,
এই যে ওয়ার্ডগুলি আমি লিখলাম এখানে, এই যে আমি ওয়ার্ডগুলি লিখলাম, এই ওয়ার্ডগুলি দিয়ে তুমি কি কি বুঝতে পারবে, ঠিক আছে? আমি আর লিখছি না। অ্যাডভাইস, সাজেস্ট, রিকোয়েস্ট, আর্জ, ইমপ্লোর, অর্ডার, কমান্ড, ইনস্ট্রাক্ট, কনভিন্স করা, পারসুয়েট, গেট, অ্যালাউ, পারমিট, প্রমিস, এগ্রি, ডিসএগ্রি, কন্টিনিউ, ম্যানেজ, রিমেম্বার, ফরগেট, ট্রাই, ফেল, ডিয়ার, নিড, ডিটারমাইন, ঠিক আছে? আরও লিখতে পারি ইচ্ছে হলো সয়ার, ঠিক আছে, অ্যাটেম্পট, ঠিক আছে? বুঝতে পেরেছ? আগে একটু দেখো এদিকে, এগুলি কি? সবগুলি কি? সবগুলি হচ্ছে ভার্ব। কি ভার্ব? সবগুলি হচ্ছে ভার্ব। এখন কথা হচ্ছে এই ভার্বগুলির পরে আমরা কি ইউজ করব? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ইউজ করব। কেন? কোশ্চেনটা আসবে এখন, কেন ইউজ করব? আর আরেকটা কথা মনে রাখবে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা ইউজ করব। কখন? প্রেজেন্ট ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? আমরা দুটো জিনিসকে একসাথে নিয়ে পড়বো আজকে। প্রেজেন্ট ইনফিনিটিভ তো পড়ছি, পাশাপাশি আমরা পারফেক্ট ইনফিনিটিভকেও আমরা একসাথে নিয়ে পড়লে কী হবে? কম্পেয়ার করলে ভালো করে বুঝতে পারবে, কম্পেয়ার করে পড়লে ভালো করে মাথায় ঢুকবে, ঠিক আছে? পারফেক্ট ইনফিনিটিভ, তো এটা তো আমি আগে লিখে দিয়েছিলাম, পারফেক্ট ইনফিনিটিভ। তো এমন কি ওয়ার্ড আছে যেগুলি দেখে আমরা বুঝতে পারবো যে কাজ কমপ্লিট হয়ে গেছে না কাজ করা বাকি আছে? তা আগে আমি ওয়ার্ডগুলি লিখে দিচ্ছি, দেন আই উইল এক্সপ্লেন, ঠিক আছে? আগে আমি ওয়ার্ডগুলি লিখে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করছি একটা একটা করে। I will give my 100%, also you should give your 100%, okay? See that? এমন কি ওয়ার্ড আছে যেগুলো আমরা পারফেক্ট ইনফিনিটিভ তুমি বুঝতে পারবে। যেমন আমরা দেখব পারফেক্ট ইনফিনিটিভ কি ওয়ার্ড রয়েছে, তাই কি না? যেমন রিগ্রেট, রিপেন্ট, উইপ, ক্রাই, প্রিটেন্ড, ক্লিন। তাহলে আমরা এখানে আর এই যে ওয়ার্ডগুলি, এগুলি কখন বসবো আমরা? যখন কাজ কি করা হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে, তাই না? তখন আমরা এটার পরে কি লিখবো? টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমি এখন একটু বুঝাবো তোমাদের যে কিভাবে হবে, কখন হবে, কী জন্য হবে, সবগুলো আমি বলছি একটা একটা করে। দেখো, যখন সেন্টেন্সের মধ্যে ধরো অ্যাডভাইস, সাজেস্ট, রিকোয়েস্ট কখন ইউজ করি আমরা? তুমি কখন কাউকে অ্যাডভাইস দেবে আগে বুঝো ভালো করে, এখান থেকে ক্লাসটা শুরু করছি। দেখো, তুমি কখন অ্যাডভাইস দেবে কাউকে বলো তো? যখন নিশ্চয়ই ওই ব্যক্তিরা কাজ করছে না, তখনই তো অ্যাডভাইস দেবে, নাকি না? ব্যক্তিরা কাজ করছে তখন অ্যাডভাইস দেবে। যখন নিশ্চয়ই ব্যক্তি বা যে কোনো কেউ হতে পারে, যখন সে কাজ করছে না তখনই তো তুমি তাকে অ্যাডভাইস দেবে কাজ করার জন্য। তার মানে তুমি কি বুঝতে পারছো? যখন আমরা এই ওয়ার্ডগুলি অ্যাজ এ মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করব, দ্যাট মিনস কাজ এখনও হয়নি, কাজ হবে। বুঝতে পেরেছ? ওকে। আর এই ওয়ার্ডগুলিকে যখন আমরা মেইন ভার্ব হিসাবে বা ফাইনাইট ভার্ব হিসাবে ইউজ করব, তার মানে কি? তখন সবসময় মনে রাখবে যে আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে গা, তখন আমরা এই ওয়ার্ডগুলিকে ইউজ করব। কিছু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো আরও বেটার। যেমন আমি লিখছি, দেখা যাবে এখানে লিখলে, আমি এখানে লিখছি একটা সেন্টেন্স, আই অ্যাডভাইজ হিম, তোমরাও লেখো তো, আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট, আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট। তারপরে লেখো, আই এম রিগ্রেটিং টু ফেল
in the exam. আমি দুটো সেন্টেন্স লিখলাম, আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট। সেকেন্ড সেন্টেন্স আই হ্যাভ রিটেন আই এম রিগ্রেটিং টু ফেল ইন দ্য এক্সামিনেশন। তো প্রথম সেন্টেন্সের মধ্যে একটু ভালো করে যদি অবজার্ভ করো দেখতে পাবে, দেখো আমি তাকে কি করেছি, অ্যাডভাইস দিয়েছি। কেন? টু প্লে ক্রিকেট, তা কী খেলার জন্য? ক্রিকেট খেলতে, ভালো করে যাতে ক্রিকেট খেলে তার জন্য তুমি অ্যাডভাইস করেছো, তাই কি না? তার মানে আমাদের ঠিক আছে, আমি বলেছি আই অ্যাডভাইজ হিম, তারপর আমরা কি লিখবো, টু এর সাথে কি লিখবো, ভার্বের ফার্স্ট ফর্ম, আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট। নেক্সট সেন্টেন্সের মধ্যে, তার মানে এই সেন্টেন্সটা ঠিক আছে কি না? ঠিক আছে। বাট তোমাকে পরীক্ষা হলের মধ্যে কীভাবে দেবে? তোমাকে এরকম দিয়ে দেবে পরীক্ষা হলে, টু প্লে না দিয়ে দেবে টু হ্যাভ প্লেড। কী দেবে? টু হ্যাভ প্লেড দিয়ে দেবে। আই অ্যাডভাইজ হিম টু হ্যাভ প্লেড ক্রিকেট। তখন তোমাকে বুঝতে হবে এখানে যেখানে ফাইনাইট ভার্ব কী আছে, এখানে ফাইনাইট ভার্ব কী আছে, অ্যাডভাইস। তো অ্যাডভাইস বলো, সাজেস্ট বলো, রিকোয়েস্ট বলো, ইমপ্লোর বলো, আর্জ বলো, হোয়াট এভার ইউ আর ইউজিং, তখন তুমি বুঝতে হবে যে এই ভার্বটা, এই যে ভার্বটা আমরা ইউজ করছি, এটা কখন ইউজ করছি বা কার জন্য ইউজ করছি। আমাদের সামনে যে নন ফাইনাইটটা আছে টু প্লে, তো টু প্লে আমরা অ্যাডভাইস কখন দিই? নিশ্চয়ই যখন ব্যক্তিটা খেলছে না তখনই তো আমরা অ্যাডভাইস দেবো, নাকি কেউ খেলছে তুমি তার আগে অ্যাডভাইস দেবা? তো খেলছে না, তার মানে ঠিক আছে এখানে টু হ্যাভ প্লেড হবে না। আর টু হ্যাভ প্লেড লিখলে কি হবে, যে অলরেডি হ্যাঁ কাজ ক্রিকেট কমপ্লিট, হ্যাঁ অলরেডি ক্রিকেট খেলে চলে এসছে আর তুমি আর অ্যাডভাইস দাসো। মনে করো ভারতের কোনো ক্রিকেটার ক্রিকেট খেলে অলরেডি মানে ফিরে এসছে আর তুমি তাকে অ্যাডভাইস দেবে কি? হ্যাঁ অলরেডি খেলে এটি লাইভে পড়ছে, কমপ্লিটেড অ্যাকশন, তুমি তাকেই অ্যাডভাইস দিবা। যেমন বিরাট কোহলির কোচকে এখন যে আমাদের ইন্ডিয়ার কোচকে রাহুল দ্রাবিড় হয়েছে নাকি, তো রাহুল দ্রাবিড় যদি কাউকে অ্যাডভাইস দেয় কী দেবে? নিশ্চয়ই সে খেলছে না ভালো করে, তাকেই তো অ্যাডভাইস দেবে। তো দ্যাট মিনস আই ক্যান রাহুল দ্রাবিড় অ্যাডভাইজেস সামওয়ান, মনে করো রোহিত শর্মা, টু প্লে ক্রিকেট, যাতে সে ভালো করে ক্রিকেট খেলে। বুঝতে পারছো কি না? তখন আমরা কি লাগবো এখানে, টু প্লে। তার মানে কি এই ওয়ার্ডগুলি যখন থাকবে তখন আমরা কি ইউজ করব, টু প্লে বা টু প্লাস V1 ইউজ করব। আর এখানে দেখো তো আই এম রিগ্রেটিং টু ফেল ইন দ্য এক্সাম, এই ওয়ার্ডটা দেখে এটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। এবং এই ফাইনাইট ভার্বটা দেখার পর তোমার কি মনে হচ্ছে, রিগ্রেটিং করার অর্থ কি? তুমি পস্তাইতে আসছো, আচ্ছা তুমি ফেল করছো না, টু ফেল মানে কি তুমি এখনও ফেল করোনি, আচ্ছা ফেল করানোর আগেই কি তুমি পস্তাইবা না দুঃখ পাইবা মনে মনে, রিগ্রেট ফিল করবা মনে মনে? তুমি তো ফেলই করছো না, তো ফেল করার আগেই কি তুমি মনে মনে দুঃখ প্রকাশ করবা মনে মনে, নাকি ফেল করার পরে? তাহলে আমরা কি লিখবো, আই এম রিগ্রেটিং টু হ্যাভ ফেলড। দ্যাট মিনস এই ওয়ার্ডগুলি দিয়ে আমরা কি বুঝতে পারবো, যে অ্যাকশান অলরেডি কমপ্লিটেড, অ্যাকশান অলরেডি কি কমপ্লিটেড। এই ওয়ার্ডগুলি দেখে আমরা কি বুঝতে পারবো, অ্যাকশান অলরেডি কমপ্লিটেড, তাই কি না? তাহলে আমি কি লিখবো, আই এম রিগ্রেটিং টু ফেল লিখবো না টু হ্যাভ ফেলড লিখবো? টু হ্যাভ ফেলড লিখবো। আই এম রিগ্রেটিং টু হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, আমি রিগ্রেট ফিল করছি কারণ আমি অলরেডি ফেল করছি পরীক্ষাতে, তার জন্য আমি রিগ্রেট ফিল করতেছি। আর যদি বলি আই এম রিগ্রেটিং টু ফেল, তার মানে কি হবে, আমি ফেল করছি না এখনও, তার আগে আমি দুঃখ প্রকাশ করতেছি, রিগ্রেট করতেছি। যেমন আমি আরেকটা সেন্টেন্স লিখাচ্ছি এখানে, যেমন আমি যদি বলি আই এম রিগ্রেটিং টু লুজ দ্য ম্যাচ, টু লুজ দ্য ম্যাচ, তার মানে কি বুঝতে পারছো, আই এম রিগ্রেটিং, আমি রিগ্রেট ফিল করছি কেন, টু লুজ দ্য ম্যাচ, ম্যাচটা হারছি না বাট ম্যাচ হারার আগে আমি রিগ্রেট ফিল করতেছি, এরকম তো হতে পারে না। তার মানে নিশ্চয়ই আমি ম্যাচ অলরেডি হেরে গেছি, তার জন্যই রিগ্রেট ফিল করতেছি। আই এম রিগ্রেটিং কী হবে, টু হ্যাভ লস্ট দ্য ম্যাচ। গট মাই পয়েন্ট? এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে। সবগুলি দিয়ে তো আমি এক্সাম্পল দিতে পারবো না এখানে, নেভার পসিবল ফর মি টু মেক সো মেনি সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউ or tell you the procedure. Okay, try to understand.
বোঝার চেষ্টা করো। যখনই সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলি থাকবে তখন মনে করবে যে কাজ এখনও হয়নি, হবে। তার মানে আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট। আর যখনই দেখবে সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলি আছে তখন মনে রাখবে যে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেমন আই এম রিগ্রেটিং টু হ্যাভ লস দ্য ম্যাচ। বোঝা গিয়েছে নি এতটুকু, না বুঝতে পারো নি? এতটুকু ক্লিয়ার? কটা বাজে দেখো তো একটু। সি দ্যাট ওকে। এতটুকু পর্যন্ত কোনো কমপ্লেন আছে নি দেখো তো? ডু হ্যাভ এনি প্রবলেম ইন দিস পার্ট? Mohit, do you have any problem still now? দিদি কোনো প্রবলেম আছে আপনার? শুভ প্রবলেম আছে? ঠিক আছে সব? ক্যান আই গো আহেড? সামনের দিকে যাব? ইন্টারেস্টিং লাগছে? আমি যাব কি? ওকে, দেখো আমরা এগুলি সব ভার্ব দেখলাম যে এইসব ভার্বের পরে আমরা কি ইউজ করব? ফুল ইনফিনিটিভ ইউজ করব, তাই না? একটা জিনিস বলে দিই তোমাদেরকে, একটা ছোট্ট একটা জিনিস বলতে আমি বলে দিচ্ছি এখানে। আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট, আমি বলতে পারি এটা। আর কি বলতে পারি? আর কি বলতে পারি দেখো, দেখো আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট, তুমি এটাকে আবার অন্যরকমভাবে বলতে পারো। ঠিক আছে, আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট আমরা লিখেছি এখানে। এখন এটাকে আমরা ইচ্ছা করলে দ্যাট যুক্ত ক্লজ দিয়ে আমরা বানাতে পারি। কীরকম দেখো, আমি যদি লিখি এখানে আই অ্যাডভাইজ হিম দ্যাট হি প্লে ক্রিকেট, I advise him that he play cricket। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। I advise him to play cricket, আমি তাকে অ্যাডভাইস করছি ভালো করে খেলার জন্য, তাই না? টু প্লে ক্রিকেট। I advise him that he play cricket, এটার মানেটা কি? মানে আছে আমরা জেনারেলি কি করি, আমরা এখানে হিয়ের সাথে অনেকে দেখতে পাচ্ছ প্লে লেখা আছে, বাট অনেকে মনে করবে আমরা একটু এক্সট্রা বয়ে দিই, স্যারে বোধহয় ভুলে গেছে বয়ার জন্য, নাকি? হ্যাঁ, স্যারে মনে মিস্টেকলি এখানে লেখা লাগছে প্লে। অ্যাকচুয়ালি কী হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি বসে? এস বাই এস বসে, আমরা ছোটোবেলা থেকে পড়েছি। এখন দেখো একজন ছোট্ট বাচ্চা, বাচ্চা বলতে কি অলরেডি গ্র্যাজুয়েট ধরো, এটা ছেলে, একটা অ্যাডাল্ট ছেলে যখন তার 21 বছর হয়, যখন সে এক্সামের জন্য প্রিপারেশন করে কি না, সে যখন পরীক্ষা হলে যায় তখন সে খুব আনন্দ পায়। কখন আনন্দ পায়? যখন দেখে যে তার একটা কমন পড়ছে। কি পড়ছে? কমন পড়ছে, নাকি? যে আরে এখানে কি প্লে হইতো না, প্লেস হইব 100%, হ্যাঁ, অ্যান্ড 100% খুব খুশি হয় মনের মধ্যে, হয় কি না? যে এক্সামিনাররা কীরকম ইজি কোশ্চেন করে, বাচ্চার মতো কোশ্চেন করে, হ্যাঁ, এবং সে কি সুন্দর করে কী লেখায় দিয়া এস একটা লাগাই দেওয়া পরে, এবং খুব কি ফিল করে মনে মনে, যে খুব প্রাউড ফিল করে সে, যে আমি তো এখানে পরীক্ষাতে পাশ করুমই,
বাট খুব আনফর্চুনেটলি বলতে হচ্ছে হতভাগ্যক্রমে যে যখন রেজাল্ট বাইরে হয় বাচ্চাটা কি মনে যে আনন্দটা ছিল সেটা কমে যায় যখন সে রেজাল্ট দেখতে পারে যে অনেকটা তার রেজাল্টের মধ্যে ডিফেক্ট আছে। দ্যাট মিনস আমি যদি এখানে লিখতাম হি প্লেস ক্রিকেট, তার মানে কি সে ক্রিকেট অলরেডি খেলে, সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। তার মানে কি আমি তাকে অ্যাডভাইস করব কি যে নাকি ক্রিকেট খেলে, নাকি যে ক্রিকেট খেলে না তাকে আমি অ্যাডভাইস করব? যে খেলে না। তার মানে কি আই অ্যাডভাইজ হিম দ্যাট হি প্লে ক্রিকেট। হি প্লে ক্রিকেট মানে হচ্ছে কি সে ক্রিকেট খেলে না, তাকে তুমি অ্যাডভাইস করছো খেলার জন্য, ঠিক আছে? আর যদি আমি এখানে লিখতাম হি প্লেস ক্রিকেট, তার মানে অলরেডি খেলে, তো যে খেলে তুমি তাকে কি অ্যাডভাইস করবে? নিশ্চয়ই না। তো সেন্টেন্সটা ঠিক আছে, এখানে প্লেস হবে না। এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে আমরা মুড দিয়ে বললাম। কী দিয়ে বললাম? মুড দিয়ে। এখন আমরা এটাকে মডেল দিয়েও বলতে পারি। কী দিয়ে বলতে পারি? মডেল। মডেল দিয়ে বললে কি হবে? আই অ্যাডভাইজ হিম দ্যাট হি, এখানে আমরা লিখতে পারি কি হি শুড প্লে ক্রিকেট, এটা আমরা বলতে পারি। যদি এটাকে আমরা কী দিয়ে বলি? মডেল দিয়ে বলতে চাই। মডেল মানে কি? মডেল কি বলে? মডেল আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো অপিনিয়ন, নিজের অপিনিয়নকে রাখতে চাই বা অ্যাটিটিউডকে রাখতে চাই, তাই না? বা তখন আমরা ইউজ করি আই অ্যাডভাইজ হিম দ্যাট হি শুড প্লে ক্রিকেট, এটা করা যেতে পারে। গট মাই পয়েন্ট? তো আমরা দুই রকমভাবে লিখতে পারি। দেখো এরকম লিখতে পারো আই অ্যাডভাইজ হিম টু প্লে ক্রিকেট, বা এরকমও লিখতে পারি আই অ্যাডভাইজ হিম দ্যাট হি প্লে ক্রিকেট, বা আই অ্যাডভাইজ হিম দ্যাট হি শুড প্লে ক্রিকেট। বোঝা গেছে? এতটুকু মতো কোনো ডাউট নেই? ডাউট আছে কি ভাই? যেমন আমি যদি বলি একটা সেন্টেন্স লিখছি আই রিকোয়েস্ট হিম that I request him to sing a song. Well, I request him to sing a song. Well, তার মানে কি বুঝতে পারছো? আমি তাকে রিকোয়েস্ট করছি কেন? টু সিং এ সং, একটা গান গাইতে, তাই না? তাকে আমি রিকোয়েস্ট করছি। তো রিকোয়েস্ট কারে করবা? যে গান গাইতেছে তার রিকোয়েস্ট করবে, নাকি যে গান গাইছে না তাকে রিকোয়েস্ট করবে? যে গাইছে না। তো আই রিকোয়েস্ট হিম টু সিং এ সং ওয়েল। বা এটাকে আমরা আরেকভাবে বানাতে পারি, কীরকম? আই রিকোয়েস্ট হিম দ্যাট হি, কী হবে? শুড বা হি সিংস ওয়েল হবে না? হ্যাঁ, হি সিং ওয়েল হবে। সিং হবে, সিংস হবে না। সিংস মানে কি? হ্যাঁ অলরেডি গাইতেছে গান। আই রিকোয়েস্ট হিম দ্যাট হি সিং ওয়েল, বা আই রিকোয়েস্ট হিম দ্যাট হি শুড সিং ওয়েল। বুঝতে পারছো তো? মোহিত বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমরা লাস্ট একটা জিনিস পরে পরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? লাস্ট আরেকটা জিনিস একটু বুঝে নেই। এগুলো তো আমরা সব ভার বুঝলাম আজকে। নেক্সট আমরা জিনিস আজকে একটা বুঝে নেই। দেখো
আমরা দেখলাম এতক্ষণ ভার্ব নাকি, ভার্বের পরে কি বসবে, কোন ভার্বের পরে কি বসবে। আমরা দেখব যে এমন কিছু অ্যাডজেক্টিভও রয়েছে যেগুলি তোমাকে কি বলবে, তোমাকে বলবে যে কাজটা কি অলরেডি কমপ্লিট হয়ে গেছে না কাজটা করা কি আছে, বাকি আছে। এমন কিছু কি রয়েছে, অ্যাডজেক্টিভও রয়েছে। একটু আগে আমরা দেখলাম ভার্ব রয়েছে, এগুলি ভার্ব লিখেছিলাম না একটু আগে। এখন আমরা কি দেখব, কিছু অ্যাডজেক্টিভও রয়েছে। এখন কি কি অ্যাডজেক্টিভ রয়েছে একটু দেখে নিচ্ছি। দেখো, যেমন লিখতে পারো আমার সাথে সাথে রিগ্রেটফুল, ঠিক আছে, রিগ্রেটফুল, রিপেন্টেন্ট, রিমোর্সফুল, মোহিত ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ডেলি, ওকে, ট্রাই টু অ্যাটেন্ড। আমরা গতদিন স্পোকেনের ক্লাস করেছিলাম নাকি শুভ? পিক আপ অল ইউর বুকস, পিক আপ ইউর বুকস, ওকে, উইল ইউ পিক আপ ইউর টয়েস, এরকম আমরা ক্লাস করেছিলাম। কী করেছিলাম? পুট অন ইউর ওয়াচ, পুট অফ ইউর ওয়াচ, টেক অফ ইউর ক্লথস,